আসসালামু আলাইকুম। স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজ আমরা শুনব এক ভয়ঙ্কর ও অভিশপ্ত কাহিনী, রাজার দাসীর গল্প। সাবধান, রাত গভীর হলে আপনি যদি একা হন তাহলে এই গল্প আপনার আশেপাশে বাতাসটা কেমন ভারী করে তুলবে। তার আগে চলুন ছোট্ট একটা টেলার শুনে আসি। ৭০০ বছর আগের কথা। একদা প্রাচীন বঙ্গের এক রাজ্য ছিল চন্দ্রবতী নগর। এই নগরের রাজা ছিলেন রাজা চন্দ্রনারায়ণ, এক নিষ্ঠুর ভোগবিলাসে আসক্ত রাজা। রাজপ্রাসাদে ছিল এক অদ্ভুত নিয়ম। যে দাসী রাজাকে রাতের সেবা দিত, ভোর হতেই তার লাশ মন্দিরের পেছনে শ্মশানে পাওয়া যেত। মানুষ বলতো এগুলো রাজার তন্ত্রসাধনার ফল, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারত না। একদিন এক অচেনা দাসী আসে, মাধবীলতা। সে শুধু সুন্দরী নয়, ভেতরে লুকানো এক অভিশপ্ত আত্মা। রাজার কুশীলব কৌশলকে সে একে একে উন্মোচন করে এবং এক ভয়ঙ্কর অভিশাপ সৃষ্টি করে চন্দ্রবতী রাজ্যের ওপর। ৭০০ বছর পর সেই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ঘেরা গ্রামে আসি এক ইতিহাস গবেষক, মিলন। সে বুঝতে পারে এই গ্রামে এখনও রাত নামলে বাতাস ভারী হয়ে ওঠে, কারো নিঃশ্বাস শোনা যায়, আর দূর থেকে ভেসে আসে মাধবীলতার বিলাপ। তাহলে শুরু করি আজকের ভয়ঙ্কর ভূতের গল্প, রাজার দাসীর। রাত তখন প্রায় ৩টে। চাঁদের আলো ছেকে পড়ছে বালুচরের ওপর। মিলন চৌধুরী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন একটা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে। তার হাতে পুরনো দলিল, চোখে কৌতূহল আর মনে এক রাশ অজানা আতঙ্ক। প্রায় ৭ দিন হল তিনি এসেছেন এই গ্রামে, চন্দ্রবতীপুর। মানুষ এই নাম শুনলে কাঁপে। স্থানীয়দের কেউ রাতে কথা বলে না, কেউ চোখে চোখ রাখে না। তবে মিলনের কৌতূহল প্রবল। সে ইতিহাসের ছাত্র, প্রাচীন রাজ্য চন্দ্রবতীর রহস্য নিয়ে গবেষণা করছে। গ্রামের বুড়ো লোকটা বলেছিল, দিগম্বর পণ্ডিত, এই প্রাসাদটা শুধু ভাঙা নয় বাবু, অভিশপ্ত। এখানে আজও দাসীর কান্না শোনা যায়। মিলন হেসেছিল তখন, কিন্তু এখন এই নীরব বাতাসে ভাঙা প্রাসাদের ছায়ে দাঁড়িয়ে সে নিজেই বুঝতে পারছে কিছু একটা ঠিক নয়। হঠাৎ বাতাসে একটা শব্দ ভেসে এলো, রাজা, আপনি মিথ্যে কথা বলেছিলেন। মিলন থমকে গেল। কণ্ঠটা যেন নারীর, কিন্তু মৃত আত্মার গলায়। সে তাকালো চারপাশে। কোথাও কেউ নেই, শুধু বালির ওপর একজোড়া পায়ের ছাপ, ঠিক যেন কারো নগ্ন পা এইমাত্র হেঁটে গেল, অথচ সামনে কেউ নেই। চোখে পড়ল একটা ভাঙা আয়না। আয়নার মাঝে এক মুহূর্তের জন্য সে যেন দেখল এক নারী, সাদা শাড়ি, কপালে চন্দনের তিলক, চোখে ঘেনা আর ঠোঁটে এক ব্যথাতুর হাসি। বছরটা ছিল ১৩২১ বঙ্গাব্দ। চন্দ্রবতী রাজ্যের সিংহাসনে তখন রাজা চন্দ্রনারায়ণ। লোকের মুখে মুখে তখন একটাই কথা, রাজপ্রাসাদে আবার এক নতুন দাসী এসেছে। তার নাম মাধবীলতা। সে যেন কোনো পাহাড়ি নদীর মতো, শান্ত কিন্তু গভীরে তীব্র স্রোত। চোখ দুটি এমন যেন তার গভীরে কেউ তাকালে নিজের অতীত ভুলে যাবে। রাজপ্রাসাদের প্রবেশদ্বার দিয়ে যখন সে ঢুকেছিল, তখনই সবার দৃষ্টি আটকে গিয়েছিল তার পায়ে। কোনো অলংকার নেই, অথচ পায়ের নিচে যেন চন্দনের ছাপ। নটরাজ পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল প্রধান তান্ত্রিক ভাস্কর রুদ্র, রাজসভার গোপন তান্ত্রিক, যিনি সব দাসীদের নিয়ে বিশেষ রাত্রিকর্ম করতেন। তিনি মাধবীলতাকে দেখে চমকে উঠেছিলেন, বলেছিলেন নিচু গলায়, এ মেয়ে সাধারণ নয়, এর শরীর থেকে শিব ও শ্যামার ২ শক্তির গন্ধ পাই। কিন্তু রাজা হেসে বলেছিলেন, রুদ্র, তোমার তন্ত্র আজকাল ভুল করছে। এই মেয়ে শুধু শরীরের জন্য, আত্মা নয়। আজ রাতে মন্দিরের গৃহে ওর সেবা আমি গ্রহণ করব। প্রাসাদের ভেতরে থাকা অন্যান্য দাসীরা কাঁপছিল, কারণ তারা জানত যে দাসী সেই রাতে রাজার কক্ষ যায় সে আর ভোর দেখে না। রাজার কক্ষ আলোকিত প্রদীপে, চাঁদের আলো এসে পড়ছে জানালার পাশ দিয়ে। রাজা চন্দ্রনারায়ণ বসে আছেন এক বিশাল আসনে। তার সামনে দাঁড়িয়ে মাধবীলতা। মুখে কোনো ভয় নেই, চোখে স্থির দৃষ্টি। তুমি জানো আমার রাজ্যে প্রবেশের নিয়ম? রাজা জিজ্ঞেস করলেন। জানি রাজন, শান্তস্বরে বলল মাধবীলতা। আপনার দৃষ্টি যেখানে পড়ে সেখানে আগুন লাগে, কিন্তু আমি এসেছি জ্বলতে নয়,
ছাই করতে। রাজা হেসে উঠলেন, বেশ, আজ তুমি আমার, অতঃপর ইতিহাস হবে। কিন্তু সেই রাতেই ঘটল কিছু ভয়ানক। রাত ৩টের দিকে রাজপ্রাসাদের উত্তর কক্ষে শোনা গেল একটা তীব্র নারী কণ্ঠের আর্তনাদ। রাজা, তুমি প্রতারক! দুর্গা মন্দিরের পেছনে থাকা সিংহদ্বার হঠাৎ খুলে গেল নিজে থেকেই। রাজ্যরক্ষী সেনারা দৌড়ে এলো, কিন্তু তারা যা দেখল তা অবর্ণনীয়। রাজার সিংহাসনে রাজা নেই, আর মেঝেতে কেবল রাজা চন্দননারায়ণের বাহুর এক অংশ, তার বাকি শরীর উধাও। রাজ্য শোকস্তব্ধ। রাজা নিখোঁজ। প্রাসাদের সকল কক্ষ তল্লাশি হচ্ছে, মাধবীলতার সন্ধান মিলছে না, কেউ জানে না সে কোথায় গেল। তবে বৃদ্ধ রাজপাঠক কৃষ্ণানন্দ ব্যানার্জি বললেন এক চরম সত্য। এই মেয়ে ছিল অগ্নির কন্যা, তার আগমনই ছিল প্রলয়ের বার্তা। রাজা যা করেছে পূর্বজন্মে, তার প্রতিশোধ শুরু হয়েছে এখন। মিলন চৌধুরী, আধুনিক যুগের ইতিহাসবিদ, এসব তথ্য খুঁজছিল বহু বছর। একটা পুরনো পুঁথির কপি হাতে পেয়েছিল সে কয়েক মাস আগে, যার শেষ পৃষ্ঠায় আঁকা ছিল এক নারী, সাদা শাড়ি, রক্তমাখা মুখ আর পায়ের নিচে চন্দনের চিহ্ন। ঠিক সেরকমই ছাপ সে দেখতে পেয়েছে গত রাতে রাজপ্রাসাদের ধ্বংসস্তূপে। সে বুঝে গেছে মাধবীলতা মরেনি, সে আছে আজও এই ভাঙা প্রাসাদের ছায়ায়। আর কেউ রাতের আধার এখানে এলে সে ফিরে আসে। চন্দ্রবতী প্রাসাদের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে মিলনের মনে চলছিল অদ্ভুত সব প্রশ্ন। কে এই মাধবীলতা? কেন তার উপস্থিতি এখনও টের পাওয়া যায়? আর রাজা চন্দ্রনারায়ণের সে রাতে কী হয়েছিল? সে সিদ্ধান্ত নেয়, এই রহস্যের সূত্র খুঁজে পেতে হলে তাকে প্রবেশ করতে হবে প্রাসাদের গোপন সুড়ঙ্গ পথে, যেটাকে বলা হয় তন্ত্রমন্ত্রের গহ্বর। মিলন ফিরে আসে তার অস্থায়ী থাকার জায়গায়। সাথে ছিল ১৩৪২ বঙ্গাব্দের একটি পুরনো মানচিত্র, যেটা সে সংগ্রহ করেছিল কলকাতার এক বিরল সংগ্রহশালা থেকে। মানচিত্রে একটা লাল দাগ দেওয়া অংশে লেখা, গহ্বর, তন্ত্রবেদ ও অশুভ শক্তির সঞ্চালন পথ। মিলন বুঝে গেল এটা কোনো সাধারণ রাজপথ নয়, এটা সেই জায়গা যেখানে রাজার গোপন তন্ত্র সাধনা হতো। সেখানে সম্ভবত দাসীদের হত্যা করা হতো তান্ত্রিক উদ্দেশ্যে। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই মিলন পা রাখে প্রাসাদের পিছনের অজানা এক দেয়ালে। চাপা ইট সরাতেই বেরিয়ে আসে সরু একটা পথ, দুর্গন্ধযুক্ত, অন্ধকারে মোড়া। পকেট টর্চ জ্বালিয়ে সে ভিতরে ঢোকে। চারদিক ঘন নিঃশ্বাসের মতো ঠান্ডা, বাতাস কেঁপে উঠছে যেন কারো দীর্ঘশ্বাসে। প্রথমেই চুচে পড়ে প্রাচীন কিছু তাম্রলিপি, যেখানে খোদাই করা, এই পথে প্রবেশ মানেই মৃত্যু, কারণ এ পথে শিব আর শ্যামার রক্ত এক হয়েছে। মিলনের কণ্ঠ শুকিয়ে আসে, কিন্তু সে থামে না। সুড়ঙ্গের শেষে আসে একটা বড় কক্ষ, মাটির নিচে গঠিত এক অদ্ভুত ঘর। মেঝেতে আঁকা ছিল পঞ্চমুণ্ডী আসন, চারদিক ছাই ছাই গন্ধ, আর মাঝখানে একটা পাথরের আসন। ঠিক তখনই মিলন শোনে কারো কণ্ঠ, তুই ফিরেছিস রক্তের উত্তর খুঁজতে? মিলন চমকে ওঠে। ঘরের কোনায় দাঁড়িয়ে এক ছায়ামূর্তি, কান থেকে কান পর্যন্ত ফাটা মুখ, চোখে আগুনের রেখা। সে আতর আলী, রাজার রাজপ্রাসাদের প্রহরী, যে আজ আত্মারূপে বেঁচে আছে। সে ধীরে ধীরে বলে, আমি চোখে দেখেছি রাজাকে, আর দেখেছি কিভাবে মাধবীলতা একে একে প্রতিশোধ নিয়েছে। রাজা চেয়েছিল অমরত্ব, তন্ত্র সাধনায় সে মাধবীলতার জীবন রস শোষণ করতে চেয়েছিল। কিন্তু সে জানত না মাধবীলতা কোনো মানুষ নয়, সে এক অভিশপ্ত আত্মার পুনর্জন্ম, যাকে ঠকানো যায় না। মিলনের কণ্ঠ কাঁপে। তুমি কি জানো সে কোথায় আছে এখন? আতর আলীর মুখে বিকৃত হাসি। সে আজও তোর আশেপাশেই, হয়তো তোর ছায়ায়, হয়তো এই সুড়ঙ্গের গায়ে লেগে আছে তার চুলের গন্ধ। আচমকা সুড়ঙ্গের দেয়ালে জ্বলে ওঠে আগুনের রেখা, একটি তান্ত্রিক চিত্র ফুটে ওঠে। তাতে দেখা যায় মাধবীলতা রাজার সামনে দাঁড়িয়ে। রাজা তাকে বেঁধে রেখেছে এক যজ্ঞপাটে, রক্ত চুইয়ে পড়ছে তার কপাল থেকে। রাজা উচ্চারণ করছে, ওম হ্রিং ক্লিং মাধবীলতায় বলি স্বাহা। আর পরের মুহূর্তে এক বিস্ফোরণ, সবকিছু আগুনে ছারখার।
আর সেই আগুনের মাঝখান থেকে হাঁটছে এক সাদা শাড়ি পরা নারী, যার চোখে লাল আগুন। মিলন দৌড়ে ফিরে আসে সেই কক্ষ থেকে। তার মনে প্রশ্ন, মাধবীলতা কি এখনও এখানে বন্দী, নাকি সে বাইরে আর শুধু অপেক্ষা করছে কারো আবার ডাক দেওয়ার? বেরিয়ে আসার সময় সুড়ঙ্গের দরজায় সে লিখে দেখে, তুই এসেছিস, তাই আমি আবার জেগে উঠেছি। তুই এসেছিস, তাই আমি আবার জেগে উঠেছি। সেই শব্দ এখনো মিলনের কানে বাজছিল। প্রাচীন সুড়ঙ্গ থেকে বের হয়ে এসেল সে যেন এখনো সেই ভয়াল কণ্ঠের ছায়ায় বন্দী। চন্দ্রবতীপুর গ্রামটা যেন আগের মতো নেই। দিনের বেলায়ও গ্রামের মানুষ মুখ চাওয়াচাওয়ি করে, রাত নামলেই ঘরবন্দি। কেউ আগুন জ্বালে না, শুধু শোনা যায় শিউলি গাছের নিচে কে যেন হাসে, আবার কখনো কাঁদে। মিলন খেয়াল করল গ্রামের কেন্দ্রের পুরনো মন্দিরে অস্বাভাবিক ভিড়। সবাই বলছে এবছর মা দুর্গা নিজেই আগমন করবেন আমাদের রক্ষা করতে। কিন্তু এক বুড়ো পাগলা সন্ন্যাসী বলল, ওরা যা ডাকছে সেটা দেবী নয়, সেটা একটা রক্তপিপাসু আত্মা, যার নাম দাসী দেবী। আকাশে পূর্ণিমা, চন্দ্রবতীর আকাশে অদ্ভুত রক্তিমাভা। গভীর রাতে শুরু হয় দুর্গাপূজার গোপন এক তান্ত্রিক আয়োজন, যেখানে গ্রামের কিছু পুরনো পরিবার গোপনে একে বলে রক্তের আহ্বান। মিলন লুকিয়ে দেখে পুরনো দুর্গামণ্ডপে এক বিশাল কালো রঙের দুর্গা মূর্তি স্থাপন করা হয়েছে, কিন্তু এ মূর্তির মুখে করুণ চাহনি, কপালে ত্রিকোণ আগুনের চিহ্ন, মূর্তির পায়ের নিচে মানুষের খুলি। আর পুরোহিত উচ্চারণ করছে, জাগো দাসী, জাগো অভিশপ্তা, রক্তের ডাকে ফিরে এসো, আমাদের রক্ষা করো। তখনই এক যুবতীকে আনা হলো, তার হাত পা বাঁধা। সে আর্তচিৎকার করছে, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। কিন্তু কেউ শুনছে না। পুরোহিত ছুরি তোলে আর কপালে ফোঁটা কাটতে যায়। ঠিক তখনই একটা অদৃশ্য ঝড় উঠল মণ্ডপে। সব প্রদীপ নিভে গেল। ভিতরে কে যেন জোরে চিৎকার করে উঠল, আমাকে কে ডাকল? চারপাশ ঘন ধোঁয়ায় ভরে যায়, আর মিলন দেখে দুর্গামূর্তির কপাল থেকে রক্ত ঝরছে। মিলন তখন মন্দির থেকে দূরে পড়ে যায়, তার মাথায় আঘাত লাগে। চেতনা হারানোর আগ মুহূর্তে সে দেখে এক নারীর অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে ধোঁয়ার মধ্যে। শাড়ি উঠছে বাতাসে, কপালে আগুনের মতো তিলক। সে বলে, তুই আমার গল্প জানবি? তবে তোর রক্ত চাই, কারণ তুই শেষ উত্তরাধিকার। ভোরে মিলনের চেতনা ফিরে আসে গ্রামের মন্দির চত্বরে, কিন্তু আশ্চর্যজনকভাবে চারপাশ ফাঁকা। যুবতীরও কোনো চিহ্ন নেই, দুর্গামূর্তিও উধাও। শুধু পড়ে আছে একটা ছিন্ন কাগজ, তাতে লেখা, আমি রাজার দাসী নই, আমি তার শাস্তি। আমার নাম মাধবীলতা, আমি কারো রক্ষিতা নই, আমি প্রতিশোধ। আমি রাজার দাসী নই, আমি তার শাস্তি। এই লাইনটি মিলনের বুক কাঁপিয়ে দিয়েছিল। সে বুঝতে পারছিল মাধবীলতা শুধু অতীতে নিহত একজন নারী নয়, সে এক জাগ্রত অভিশাপ, যে একদিন রাজাকে গ্রাস করেছিল, এখন গ্রাস করতে এসেছে পুরো চন্দ্রবতীপুরকে। কিন্তু কে ছিলে এই মাধবীলতা? সে কি সত্যিই দাসী, নাকি রাজার কোনো গোপন অপরাধ ঢাকতেই তার জীবন নেওয়া হয়েছিল? মিলন এবার গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এক পুরনো লাইব্রেরিতে খোঁজ নেয়, যেখানে রয়েছে রাজ পরিবারের বংশলতিকার দলিল। পুরনো এক ধাতব সিন্দুকের ভেতর সে পায় একটি হাতে লেখা চিঠি, যেটা রক্তে লেখা মনে হয়। চিঠিতে লেখা, আমি মাধবীলতা জানিয়ে গেলাম আমি রাজ পরিবারের পাপ ফলের ফলাফল। আমার জন্ম কোনো সাধারণ দাসীর গর্ভে নয়, আমি রাজা চন্দ্রনারায়ণ আর তার নিজের বোন রূপসী দেবীর অবৈধ সন্তান। মিলনের গলা শুকিয়ে আসে। অর্থাৎ মাধবীলতা ছিল রাজ রক্তেরই এক অপবিত্র ধারা। 1311 বঙ্গাব্দ। রাজার বোন রূপসী দেবী ছিলেন এক সুন্দরী, বুদ্ধিমতী নারী। রাজা তাঁর প্রতি ছিল অস্বাভাবিক দুর্বল, এমনকি শারীরিক সম্পর্কেরও ইঙ্গিত দিত।
একদিন রাজা এক বিশেষ পূর্ণিমার রাতে তার বোনকে বন্দী করে রাখে দুর্গার মন্দিরে, এবং সেদিনই তার গর্ভে আসে মাধবীলতা। রূপশীলীজের জীবন দিয়ে মেয়েকে রক্ষা করে এক সাধুর কাছে দিয়ে দেন, কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর। ১৬ বছর পর সেই মাধবীলতাকেই দাসীরূপে প্রাসাদে আনা হয়। রাজা তখন তাকে দেখে চিনতে পারেনি, আর মাধবীলতা তখনও জানত না নিজের জন্ম রহস্য। রাজার সঙ্গে প্রথম সাক্ষাতের পর মাধবীলতা বুঝতে শুরু করে তার রক্তের ভেতর আছে অদ্ভুত কিছু। সে রাতে যখন রাজা তাকে স্পর্শ করতে যায়, তখন সে প্রথমবার দেখে তার গায়ে আগুনের রেখা ফুটে উঠছে। তার স্পর্শে রাজার হাত পুড়ে যায় এবং তার মনে ভেসে ওঠে এক করুণ মুখ, রূপসী দেবীর। পরদিনই সে খোঁজ পায় তার আসল পরিচয়ের, একটা পুরনো রক্ষিত পুঁথি থেকে। সে তখন সিদ্ধান্ত নেয় প্রাসাদে ঢুকবে, বিশ্বাস করবে, সবার মতো ব্যবহার করবে, কিন্তু ভেতরে ভেতরে একদিন রাজাকে গিলে নেবে। এরপর শুরু হয় প্রতিশোধ। প্রথমে সে রাজসভার এক তান্ত্রিককে উন্মাদ করে দেয়, তারপর একে একে নিখোঁজ হতে থাকে প্রাসাদের রাজপুরোহিত, খাদ্যরক্ষক, রক্ষী। আর একদিন সে রাজার কক্ষে ঢুকে নিজের রক্তে অঙ্কন করে এক মন্ত্র, তুমি পিতা, কিন্তু জানো না জন্মের অর্থ। আমি কন্যা নই, আমি অভিশাপ, আমি আসি শুদ্ধ করতে পাপ। সে রাতে মিলনের চোখে যা দেখা গিয়েছিল, রাজা চন্দ্রনারায়ণের হঠাৎ অন্তর্ধান, আসলে সেটা ছিল পিতৃহত্যার আত্মিক প্রতিশোধ। মিলন যখনই সব পড়ে, তখন তার মাথায় প্রশ্ন, সে নিজে কে? কেন তার আগমনের সঙ্গে সঙ্গে সব ঘটনা আবার সক্রিয় হল? চিঠির একদম নিচে লেখা, যদি কেউ এই পাণ্ডুলিপি পড়ে, তবে সে হয় রাজবংশের কেউ, অথবা সেই শক্তির নতুন বাহক, যার মাধ্যমে আমি আবার জন্ম নেব। আমি আবার আসব তোমার ভেতর দিয়েই। আমি আবার আসব তোমার ভেতর দিয়েই। চিঠির এই শেষ বাক্যটা যেন মিলনের বুকের মধ্যে গেঁথে গেছে। তার মনে এখন একটাই প্রশ্ন, সে কি নিজেও সেই অভিশপ্ত রক্তের উত্তরাধিকার, যার মাধ্যমে মাধবীলতা আবার ফিরে আসবে? কিন্তু এসব ভাবার সময় নেই, কারণ চন্দ্রবতীপুরে আসছে অমাবস্যার রাত। এমন এক রাত যখন গ্রামের কিছু মানুষ গোপনে নরবলি দেয়। আর এবছর তারা বলি দিতে চায় একটা শিশু, অয়ন। অয়ন গ্রামের এক দরিদ্র মহিলার সন্তান, বয়স মাত্র 6। চুপচাপ, শান্ত, আর চোখে গভীর দৃষ্টি। লোকজন বলছে এই ছেলেটা নাকি রাতে ঘুমের মধ্যে উঠে মাটি খড়ে, বলে, মা আমাকে ডাকছে, আমি চলে যাব। মিলন তার মাকে দেখে, মহিলা কান্নায় ভেঙে পড়ে। সে বলে, ও যবে থেকে জন্মেছে তবে থেকেই ওর গায়ে আগুন লাগে মাঝরাতে, গায়ের রং লাল হয়ে যায়। একজন বলেছিল ওর মধ্যে দেবী মাধবীলতা ঢুকে আছে। গ্রামের এক গোপন গুহায় কিছু লোক জড়ো হয়েছে। আগুন জ্বলছে মাঝখানে, তারা প্রস্তুতি নিচ্ছে বলির উৎসবের। এক বৃদ্ধ পুরোহিত চিৎকার করে মন্ত্র পড়ে, এই শিশুর রক্তেই শান্ত হবে দাসীর ক্রোধ। দেবী চাই রক্ত, আমরা দেব, কারণ রাজ্যের পাপ আমরাও বইছি। এই কথা শুনেই মিলনের মাথা ঘুরে ওঠে। সে বুঝে যায় মাধবীলতা কারো পূজার দেবী নন, তিনি প্রতিশোধের আগুন। এ উৎসর্গ তাকে শান্ত করবে না, বরং আরও জ্বালিয়ে দেবে। অমাবস্যার রাত, চারপাশ শুলো ধূপ, মন্ত্র আর আতঙ্ক। শিশু অয়নকে এক মাটির চাতালে শুইয়ে রাখা হয়েছে। মহিলা কাঁদছে আর পুরোহিত ছুরি হাতে বলছে, এ রক্তই আমাদের রক্ষা করবে, মাধবীলতা মা, আমাদের ক্ষমা করো। ঠিক তখন আকাশ ফেটে যায় বজ্রপাতে, পূজার চাতাল কেঁপে ওঠে, আর কে যেন বিকট কণ্ঠে চিৎকার করে বলছে, আমার রক্ত আমি নিজেই দিয়েছি, আর দেব না। ধোঁয়ার মধ্যে ভেসে ওঠে মাধবীলতার ছায়া, সাদা শাড়ি, উড়ন্ত চুল, চোখে আগুন। সে ছিনিয়ে নেয় ছুরি, এক পলকে পুরোহিতের ঘাড়ে এক আঁচড়ান, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামের সবাই থরথর করে কাঁপছে। মাধবীলতা ধীরে ধীরে শিশু অয়নের পাশে গিয়ে বসে, তার মাথায় হাত রাখে আর বলে, তুই আমার নয়, তুই জন্মেছিস নির্দোষ, তোর রক্ত আমি নেব না। তারপর সে চোখ ঘুরিয়ে তাকায় সবার দিকে, তোরা রাজার সময় চুপ ছিলি, আর এখন তোরাই আমার নামে বলি দিস। আমি কারো দেবী নই, আমি পাপের বিচার। এক পলকে সে আগুনে পরিণত করে বলির আল্টার,
আর একে একে সবাই দৌড়ে পালায়। কেউ গলায় দড়ি দেয়, কেউ পাগল হয়ে যায়। মিলন আর শিশুটির মা সকালে এসে দেখে চাতালে শুধু ছাই পড়ে আছে। পুরোহিতের কেউ নেই, আর অয়ন এখন পুরো স্বাভাবিক। সে শুধু বলে, মা, আমি একটা সাদা শাড়ি পরা আপুকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন আমার মা অনেক সাহসী, তিনি আমায় রক্ষা করবেন। মিলনের চোখে জল আসে। সে বুঝে যায় মাধবীলতা কোনো পিশাচ নয়, সে এক আত্মা, যিনি বিচার চান, স্নেহ দিতে জানেন, কিন্তু পাপ ক্ষমা করেন না। রক্ত দিয়ে যার রাজত্ব গড়া, সে কি সহজে মরে? এই প্রশ্নটা মিলনের মাথায় আসতেই কেঁপে ওঠে। সে ভেবেছিল রাজা চন্দ্রনারায়ণ বহু আগেই পিশাচরূপে ধ্বংস হয়েছে, কিন্তু চন্দ্রবতীপুরের বলির রাতে সে কিছু একটা টের পেয়েছিল, যেন এক ভিন্ন শক্তি সবকিছু দেখছে আর অপেক্ষা করছে ফিরে আসার। মিলন এবার গ্রামের এক প্রাচীন বইয়ের দোকানে যায়। সেখানে বহু পুরাতন পুঁথি ঘাঁটতে ঘাঁটতে সে পায় এক পাণ্ডুলিপি, তান্ত্রিক রাজদর্শন। সেখানে লেখা, চন্দ্রনারায়ণ রাজা ছিল না, ছিল এক তন্ত্র সাধক। সে নিজের দেহ নষ্ট করলেও আত্মা রেখে গিয়েছিল অগ্নিপাত্রে, আর বলির রক্তে একদিন সে ফিরবে। গ্রামের জংলা প্রান্তে রাজবাড়ির ধ্বংসস্তূপে এক পুরনো গোপন কুঠুরি। মিলন রাতে গিয়ে দেখে সেখানে মাটির নিচে একটা পাথরের পাত্র। তার গায়ে লেখা, অগ্নি, রক্ত আর চাঁদের ডাকে আমি ফিরব। সে বুঝতে পারে এটা রাজার আত্মা ধারণকারী তান্ত্রিক পাত্র। কিন্তু তাজ্জব হয়ে যায় যখন দেখে পাত্রের ওপর তাজা রক্ত। কারা যেন আগেই পাত্র জাগাতে চেষ্টা করেছে। মিলন অনুসন্ধান করতে করতে পৌঁছে যায় এক গোপন গোষ্ঠীর কাছে। রক্তমন্ত্র সভা নামে পুরনো এক পুরাতন তান্ত্রিক গোষ্ঠী। তারা বিশ্বাস করে রাজা এক দেবতা, আর তারা তার পুনর্জাগরণ চায়। এই গোষ্ঠীর গুরু অঘরী বল্লভ বলে, তুমি এসে গেছ কারণ রক্ত তোমার মধ্যেও বইছে। তুমি রাজার উত্তরস্বরী, তোমার রক্তেই তার পুনর্জন্ম হবে। মিলনের মাথা ঘুরে যায়। মিলনের জন্মস্থান ছিল মুফাসসলের এক গ্রামে, কিন্তু তার দাদু ছিলেন রাজা চন্দ্রনারায়ণের সময়কার প্রধান সেনাপতি, আর রাজা নাকি দাসী মাধবীলতার গর্ভে এক পুত্র রেখে গিয়েছিল, যাকে গোপনে সরিয়ে ফেলা হয়। মিলন বুঝতে পারে সে শুধু মাধবীলতার আত্মার উত্তরস্বরী নয়, রাজার রক্তও বয়ে বেড়াচ্ছে। তার মধ্যে দুটো শক্তি ভয়ঙ্কর আর বেদনাময় দ্বন্দ্বে লিপ্ত। রক্তমন্ত্র গোষ্ঠী ঠিক করে পরবর্তী পূর্ণিমা রাতে রাজা ফিরবে। তারা মিলনকে বন্দী করে। তার শরীর থেকে রক্ত সংগ্রহ করে পাত্রের মধ্যে ঢালা হয়। রাত বাড়তে থাকে, আকাশে চাঁদ ওঠে, বাতাসে শোনা যায় এক বিকট মন্ত্র, চন্দ্রনারায়ণ জাগো, রক্তের উত্তরস্বরী প্রস্তুত, দাসীর অভিশাপ নষ্ট হোক। পাত্র কাঁপে, আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের মধ্য থেকে এক পৈশাচিক অবয়ব ভেসে ওঠে। রাজা চন্দ্রনারায়ণ, আধা পোড়া মুখ, তান্ত্রিক জটা, চোখে আগুন। সে চিৎকার করে বলে, আমি ফিরেছি মাধবীলতা, এবার আমি তোমার সব উত্তরস্বরী শেষ করব। ঠিক তখনই আবার এক আলোর ঝলকানি। ধোঁয়ার ভেতর ভেসে ওঠে মাধবীলতার আত্মা। সে বলে, তুই ফিরেছিস, কিন্তু এবার আমি প্রস্তুত। এই ছেলের ভেতর আমার রক্ত আছে, আর সে তোর বিচার করবে। মিলনের ভেতর থেকে যেন আগুন জ্বলে ওঠে। তার মুখে নিজে থেকেই এক মন্ত্র বেরোয়, যে রক্ত দিয়ে তুই রাজা, সে রক্ত দিয়েই তোর সমাধি হবে। সে নিজের হাতে ছুরি চালায় রাজার হৃদয় মূলে। আগ্নিপাত্র ছিন্ন ভিন্ন হয়ে পড়ে, আর রাজা শেষবার চিৎকার করে বলে, এই অভিশাপ শেষ হয়নি, আমি আবার আসব। পাহাড়ের নিচে রাজবাড়ির ধ্বংসাবশেষে আর কিছুই নেই, শুধু ছাই আর একটি ভাঙা পাত্র। মিলন অচেতন অবস্থায় পড়ে থাকে। গ্রামের লোকজন এসে দেখে তার গায়ে দুই দিকের চিহ্ন, একদিকে ত্রিশূল, অন্যদিকে রাজার রাজমুদ্রা। সবকিছু শেষ হয়ে যায় না, কিছু কিছু অভিশাপ আয়নার মধ্যে আটকে থাকে। মিলন ভেবেছিল সব শেষ, রাজা ধ্বংস, রক্তমন্ত্র গোষ্ঠী নিশ্চিহ্ন। কিন্তু রাজবাড়ির ধ্বংসস্তূপে একটা আয়না তাকে ফের টেনে নিয়ে গেল অতীতের ভয়াবহতায়। রাজপ্রাসাদের ভাঙা বারান্দার এক কোণে অর্ধেক মাটি চাপা একটা অদ্ভুত আয়না। পেছনের কাঠের ফ্রেমে খোদাই করা অভিশপ্ত প্রতিচ্ছবি, রক্ত যাকে ডাকে। মিলন হালকা করে ধুলো মুছতেই তার নিজের প্রতিবিম্বে দেখতে পেল অন্য এক চেহারা।
এক রাজার চোখ আগুনে জ্বলছে। সেই রাত থেকেই মিলন অনুভব করতে লাগল, আয়নার সামনে গেলে সে কিছু কণ্ঠস্বর শুনতে পায়। মাধবীলতা, আমি এখনও আছি, আয়নার মধ্যেই বেঁচে আছি আমি, আর এই ছেলে আমার বাহক। তার রাতের ঘুম হারাম হয়ে যায়। সে স্বপ্নে দেখে নিজে দাঁড়িয়ে আছে একটি সিংহাসনের সামনে, আর পিছনে সেই আয়না, যেটার ভিতরে বসে আছে রাজা চন্দ্রনারায়ণ। এক গোপন পুরনো কক্ষে মিলন খুঁজে পায় এক হাতে লেখা চিঠি, যেখানে লেখা, রাজা নিজেকে আয়নায় বন্দী করেছিল মৃত্যুর পর, কারণ সে জানত তন্ত্র দিয়ে সে শরীর ছাড়া আত্মা রক্ষা করতে পারবে না। কিন্তু রক্তের উত্তরসূরি যদি আয়নার সামনে আত্মত্যাগ করে, সে আয়না ভেদ করে বেরিয়ে আসবে। মিলনের গলা শুকিয়ে আসে। তাহলে রাজার পরিকল্পনা এখনও সম্পূর্ণ হয়নি। মিলন আয়নাটা ভেঙে ফেলতে চায়। সে হাতুড়ি নেয়, আগুন জ্বালে, পাথর দিয়ে আঘাত করে, কিন্তু আয়নাটা কেবল কাঁপে, ভাঙে না। অভিশপ্ত আয়নার চারপাশে যেন এক তান্ত্রিক বলয়। এমনকি সে দেখতে পায় আয়নার মধ্যে থেকে হাত বাড়িয়ে রাজা চিৎকার করছে, আমার রাজ্য আবার ফিরে আসবে, রক্ত দিয়ে, দেহ দিয়ে তুই নিজেই আমাকে বের করে আনবি। রাত গভীর হলে আয়নার সামনে মাধবীলতার ছায়া এসে দাঁড়ায়। সে বলে, এই আয়না তোর না, এই আয়না অভিশপ্ত। আমার অভিশাপ এখনও শেষ হয়নি। আয়নার পেছনে আছে রাজা, কিন্তু তোর মধ্যে আছে আমার শক্তি। এখন সবকিছু শেষ করার সময়। মিলন প্রশ্ন করে, কিভাবে? মাধবীলতা জানায়, আয়নাটিকে পাহাড়ের ওপর একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে তন্ত্রের ছায়া পৌঁছয় না। সেখানে আয়নাটি রাখা হলে রাজার আত্মা চিরতরে বন্দী থাকবে। কিন্তু এটা সহজ নয়। আয়নাটির চারপাশে রাতের পর রাত আলোর বলয় তৈরি করতে হবে, আর মিলনকে থাকতে হবে পূর্ণ উপবাসে। এটা এক মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত হয়। শেষ রাত, মিলন পাহাড়ের চূড়ায়। তার চারপাশে মোমবাতি, ধূপ আর তান্ত্রিক লেখা দিয়ে তৈরি এক বলয়। আয়নাটা মাঝখানে রাখা। রাত ৩টে বাজে। আয়নাটা কাঁপছে। ভিতরে রাজা দেখা যাচ্ছে, চিৎকার করছে, কাঁদছে, শপথ নিচ্ছে, তুই পারবি না, আমি ফিরে আসব, আয় 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 মিলন, আমার রক্ত, আয়। ঠিক ভোর রাতে পূর্ব আকাশে আলো ফোটে, আর সেই সময় আয়নাপায় একটা ভয়াবহ শব্দ হয়, খচ! আয়নাটা ফেটে যায়। ভিতরের সব প্রতিচ্ছবি ধ্বংস হয়ে যায়। একটা পাথরের শব্দ হয়, আর বাতাসে ছড়িয়ে পড়ে মাধবীলতার হাসি। মিলন আয়নার টুকরো হাতে পাহাড় থেকে নিচে নামে। তার চোখে এখন আর ভয় নেই। সে জানে সত্যি অভিশাপটা শেষ হয়েছে। গ্রামে ফিরে গিয়ে সে আয়নার কাঁচগুলো মাটির নিচে পুঁতে ফেলে, আর পিছন ফিরে আর কখনো তাকায় না। আয়না ভেঙেছে ঠিকই, কিন্তু সবকিছু কি শেষ হয়েছে? আয়নাতে বন্দি আত্মাকে চিরতরে বিদায় দেওয়ার পরেও মিলনের মনে শান্তি নেই। কেননা মাধবীলতার আত্মা বারবার শুধু একটা কথাই বলছে, রক্ত যেখানে জমা হয়, পাপ সেখানে শিকড় গেড়ে বসে। আয়নাটা ছিল শুধু একটা দরজা। আসল অভিশাপ তো শুরু হয়েছিল তন্ত্রকূপে। রাজপ্রাসাদের আদি নকশা অনুযায়ী নিচে ছিল একটা গোপন গহ্বর, একটা চক্রাকার গুহা, যাকে বলা হতো তন্ত্রকূপ। এই জায়গায় রাজা, তার প্রধান তান্ত্রিক ও অঘরী বল্লভ একসঙ্গে তন্ত্র সাধনা চালাত। গ্রামের প্রবীণ পাগল একবার বলেছিল, রাজা মরেনি, সে নিজেকে ভাগ করে রেখেছিল ৩ জায়গায়। এক আত্মা ছিল আয়নায়, আরেক আত্মা ছিল তন্ত্রকূপের আগুনে। মিলন মাধবীলতার আত্মার পথ নির্দেশে সন্ধান পায় একটি গোপন দরজার। প্রাসাদের রান্নাঘরের নিচে একটা ধ্বংসস্তম্ভ সরিয়ে দেখতে পায় পাথরের সিঁড়ি। নিচে নামলেই গন্ধ আসে পোড়া চামড়ার। ঘন অন্ধকার, এবং প্রতিটি দেওয়ালে লাল রঙে লেখা, আমাকে জাগাও না। আর ঠিক মাঝখানে আছে এক বড় পাথরের চক্র, যার মাঝে বসানো আগুনের এক অলৌকিক দ্বীপ। মিলন যখন ওই দ্বীপের কাছে যায়, তখন হঠাৎ বাতাস ঘুরে ওঠে, আলো নেভে,
আর এক তেলচিটে গন্ধ ছড়ানো পাঁজর ভাঙা চেহারার প্রেত সন্ন্যাসী ছায়ার মতো বেরিয়ে আসে আগুনের পেছন থেকে। সে বলে, আমি অঘরী বল্লভ, রাজার সেবক। তুই আয়নাকে শেষ করেছিস, কিন্তু আমি তো তোর জন্যেই অপেক্ষা করছিলাম, কারণ রাজার আসল আত্মা তোর মধ্যেই রোপিত হয়েছে। মিলন কিছু বলার আগেই সেখানে অন্ধকার ভেদ করে দাঁড়ায় মাধবীলতার আত্মা। সে বলে, বল্লভ, তোর সাধনা আজ শেষ হবে। তুই একজন নারীকে শিকারে পরিণত করেছিলি, আজ তার উত্তরাধিকারী তোর বিচার করবে। বল্লভ হেসে বলে, মাধবী, আমি ভয় পাই না, কারণ তুই নিজেই একটা অভিশাপ। সে হঠাৎ গর্জে ওঠে। আগুনের শিখা একবারে উঁচু হয়ে যায়, আর তার পেছনে দাঁড়িয়ে পড়ে কয়েকটা অবিকৃত তান্ত্রিক আত্মা, যারা ছিল বল্লভের অনুচর। বহু বছর আগেই বলি দেওয়া হয়েছিল এখানে। মিলনের শরীরের রক্ত গরম হয়ে ওঠে, তার কণ্ঠে আপনা আপনি মন্ত্র জেগে ওঠে। ওম চণ্ডিকা চামুণ্ডায়ে রক্তবীজনাশিন্নয় নম। মাধবীলতা আর মিলনের সম্মিলিত শক্তি এক তেজাল বৃত্ত তৈরি করে। তার ভেতর বল্লভ ধরা পড়ে, চিৎকার করতে থাকে, এই আগুন আমার, এটা আমাকে শেষ করতে পারে না। কিন্তু আগুন একসময় তার দেহ গিলে ফেলে, আর পেছনে পড়ে থাকে শুধু এক পুড়ে যাওয়া রুদ্রাক্ষের মালা। তন্ত্রকূপের দেয়ালে একটি লুকোনো ফালি উঠে আসে। সেখানে একটি কবিতা খোদাই করা, আমি দাসী, আমি মেয়ে, আমি জননী, যে আমাকে তুচ্ছ করে তারই রাজত্ব পুড়ে যায়। তোর ভেতর আমার রক্ত, আমার শুদ্ধি, তুই শুধু উত্তরসূরি নোস, তুই আমার সন্তান। মিলনের চোখে জল আসে। সে বুঝতে পারে মাধবীলতা শুধু প্রতিশোধ নেয়নি, সে সৃষ্টি করেছে। সে মিলনের ভেতর রেখে গেছে নিজের আত্মার ছায়া, যাতে এই পাপের ইতিহাস আর কখনো না ঘটে। শেষ মুহূর্তে মাধবীলতা বলে, এই কূপের ভেতর সব পাপ জমেছিল, এবার এই জগৎ থেকে একে মুছে ফেল। আমার আত্মা এবার মুক্তি চায়। মিলন মাটির নিচে থাকা তেল ও আগুনের ভাণ্ডার একত্র করে আগুন ধরিয়ে দেয়। তন্ত্রকূপ ধ্বংস হয়ে যায় বিশাল বিস্ফোরণে। ভোরের আলোয় প্রাসাদের ধ্বংসস্তূপ একেবারে নিঃশব্দ। মিলন দাঁড়িয়ে থাকে একা। তার মনে একটা অদ্ভুত শান্তি, যা জীবনে কখনো ছিল না। আকাশে একটা সাদা শাড়ি উড়া দেখতে পায়, আর মাধবীলতার শেষ কণ্ঠস্বর ভেসে আসে, শেষ হলো না, নতুন সময় আসছে, আমি থাকব সত্যের ছায়ায়। যেখানে আলো পৌঁছায় না, সেখানেই সবচেয়ে পুরনো অন্ধকার বাস করে। মিলন আয়নাটির অভিশাপ থেকে রক্ষা পাওয়ার পরও তার মনে শান্তি নেই। রাজপ্রাসাদের চারপাশে ঘোরাঘুরি করতে গিয়ে সে হঠাৎ খুঁজে পায় একটা ভাঙা পাথরের সিঁড়ি, যা নিচে নেমে গেছে ধড়িহোড়াতে। ধুলো, মাটি, পোকামাকড় আর গন্ধে টেকা যায় না, কিন্তু সে টের পায় এটা সাধারণ কোনো জায়গা নয়। সিঁড়ি বেয়ে মিলন পৌঁছায় একটা বড় গোল ঘরে। চারপাশে পোড়া মোমবাতির দাগ, রক্তে লেখা তান্ত্রিক মন্ত্র। মেঝের মাঝখানে বিশাল এক লাল বৃত্ত, যার মধ্যে আঁকা একটা 3 চোখওয়ালা পিশাচ। দেয়ালে ঝোলানো একটা পুরনো দাসীর ছবি, মাধবীলতা, তবে তার মুখ বিকৃত, চোখ নেই, আর একপাশে লেখা, দেহ দিও, আত্মা দিও না। পুরনো চামড়ার মতো পাতায় লেখা একগুচ্ছ পাণ্ডুলিপি মিলনের হাতে আসে। তাতে লেখা, প্রতিটি শতাব্দীতে একবার এক দাসীর আত্মা পুনর্জন্ম নেয়। রাজার আত্মা তাকে ব্যবহার করে পুনরুজ্জীবনের জন্য। এই তন্ত্রকূপ সেই রক্তক্রিয়ার মন্দির। আরও লেখা, মাধবীলতা একবার দেহত্যাগ করে পালিয়েছিল, তাই এই কূপে বন্দি রাখা হয়েছিল তার ছায়া, যতদিন না সে নিজের উত্তরসূরিকে এনে দেয়। হঠাৎ করেই মিলনের চারপাশে বাতি নিভে যায়। এক ঠান্ডা হাওয়া তার ঘাড়ে লাগতেই তার পেছনে দাঁড়িয়ে মাধবীলতার ছায়া। তবে এবার সে শান্ত নয়। তার চোখে রাগ, কণ্ঠে হুকুম, তুই আয়নাটা ভেঙে রাজাকে ঠেকিয়েছিস, কিন্তু তন্ত্রকূপ জাগিয়ে ফেলেছিস। এই জায়গা এখন ছায়ার ঘর, আর তুই আমায় ফিরিয়ে আনবি। তন্ত্রকূপের এক কোণে রাখা 5টি মৃত মানুষের দেহ অংশ। প্রতিটা
এক এক দাসীর বলি। আর একদম মাঝে একটা কাঠের বাক্স, যেখানে এক পাটি ছেঁড়া নূপুর আর একটি সোনার নথ, যা একসময় রাজা নিজে পরাত মাধবীলতাকে। এই নূপুরই হল সেই তান্ত্রিক প্রতীক যার মাধ্যমে আত্মা মুক্ত করা যাবে। মিলন ভুল করে ঘরের মাঝখানে রাখা তান্ত্রিক বৃত্তে পা রাখে। তৎক্ষণাৎ চারপাশ কেঁপে ওঠে। বাতাসে ভেসে ওঠে 5টি ছিন্ন আত্মা। এক একজন বলে, আমরা দাসী, আমাদের দিয়ে রাজা জাদু করত, তোর মতো লোকের রক্ত চাই এখন, আয় আমাদের দেহ দে। মিলন দৌড়ে বৃত্ত থেকে বেরিয়ে আসে। তার শরীর ভারী হয়ে আসে, চোখ ঘোলা। তবে তখনই আবার মাধবীলতার কণ্ঠ, ভয় পাস না মিলন, তোকে সবকিছু শেষ করতেই হবে, না হলে এই কূপ থেকে আর কেউ ফিরবে না। মাধবীলতা বলে সে জানে কিভাবে এই কূপ বন্ধ করা যায়, তবে তার আত্মা পুরোপুরি মুক্ত হয়নি। আমার ছেঁড়া নুপুরটায় তোর রক্ত দিতে হবে, তবেই আমি শক্তি ফিরে পাব। তারপর এই কূপে আগুন জ্বালিয়ে সব কিছু শেষ করতে পারবি। মিলন রাজি হয়। সে নিজের আঙুল কাটে, রক্ত ফোটায় ফেলে দেয় সেই সোনার নুপুরে। এক তীব্র আওয়াজ হয়, আর মাধবীলতার ছায়া মানুষের রূপ নেয়। শান্ত মুখ, নরম চোখে তাকিয়ে বলে, শেষ হয়ে এলো, শুধু একটুখানি আগুন। মিলন কূপের চারদিকে কেরোসিন ছড়িয়ে দেয়। একটি দেশলাই কাঠি জ্বালিয়ে মাধবীলতার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার মুক্তি হোক। আগুন লেগে যায়। তন্ত্রকূপ কেঁপে ওঠে। ভয়াবহ আর্তনাদ শোনা যায় ভেতর থেকে, রাজা, দাসী, পিশাচ সব কিছুর। মিলন দৌড়ে বেরিয়ে আসে। পেছনে ছায়া, ধোঁয়া, কান্না, তবে চোখের সামনে সূর্য উঠছে। মিলন দাঁড়িয়ে থাকে রাজপ্রাসাদের ধ্বংসস্তূপের পাশে। আরেকটি অধ্যায় শেষ। সে জানে এই ভূত, এই অভিশাপ সবই কেবল পুরনো রক্তের দায়, যার জবাব আজ দিয়েছে একজন সাধারণ মানুষ। তার পকেটে এখন শুধু সেই রক্তরঞ্জিত নূপুর, একটাই চিহ্ন যে সব সত্যি ঘটেছিল। প্রতিটি অভিশাপের কেন্দ্র থাকে, আর সেই কেন্দ্রটাই হল তন্ত্রকূপ, যেখানে পাপ আর শক্তির চূড়ান্ত সংমিশ্রণ ঘটে। রাজপ্রাসাদের এক জীর্ণসার মেঝে ঘেটে মিলন খুঁজে পেল এক পুরনো তাম্রফলকে খোদাই করা মানচিত্র। চিহ্নিত একটা গোপন জায়গা, যেটার নিচে অনেক গভীরে অবস্থিত। তার নামই লেখা ছিল ডাইটাবেস্ক। মাধবীলতার আত্মা বলে ওঠে, ওখানে আমার শেষ স্মৃতি আটকে আছে, আর রাজার শক্তির উৎস ওখানেই। মানচিত্রের দিক নির্দেশনা অনুযায়ী মিলন পৌঁছায় এক পুরনো কুয়োর পাশে। ভেতরে তাকিয়ে দেখে সেটি কোনো সাধারণ কুয়ো নয়, এক গহ্বর, যেখানে নেমে গেলে শব্দ হারিয়ে যায়। মিলন দড়ি বেঁধে নামতে শুরু করে। তার নিচে মোমবাতির মতো আলো জ্বলছে, কিন্তু বাতাসে কেমন একটা চামড়ার পোড়া গন্ধ। নিচে নেমেই সে পড়ে এক অদ্ভুত গুহার ভিতর। চারপাশে তালপাতার পুঁথি, ছাইয়ে মোড়া খুলি, হাড়গোড়, আর দেয়ালে আঁকা এক তান্ত্রিক চিত্র, যেখানে মাধবীলতার রক্তে রাজা চক্রপুর সৃষ্টি করেছিল। এইখানে আমার রক্তপাত হয়েছিল, এইখানে আমার আত্মা বাঁধা হয়েছিল, আর এখানেই সে তৈরি করেছিল এক জীবন্ত তান্ত্রিক বলয়। গুহার এক প্রান্তে একটা রক্তে লাল মূর্তি দাঁড়িয়ে, রাজা চন্দ্রনারায়ণের আদলে গড়া। তার চোখ থেকে লালাভক আলো বের হচ্ছে। মিলন কাছে যেতেই এক কর্কশ আওয়াজ, আমার শরীর গেছে, কিন্তু মূর্তি আমার আশ্রয়। এই জায়গায় কেউ এলে সে আর মানুষ থাকে না। মিলন তখন অনুভব করে তার শরীর ভারী হয়ে যাচ্ছে। চোখের সামনে অলীক দৃশ্য। সে যেন দাঁড়িয়ে এক সভায়, চারপাশে বসে কালো বসনে মোড়া সন্ন্যাসীরা। তারা উচ্চারণ করছে, অশরীরী আত্মা, রক্তবাহক ফিরে এসো, তন্ত্রকূপ থেকে নবজন্ম নিয়ে প্রলয়ে আনো। মাধবীলতার আত্মা হঠাৎ গর্জে ওঠে। গুহার মধ্যে এক উজ্জ্বল আলো সৃষ্টি হয়। আলোয় সেই তান্ত্রিক মূর্তি গলতে থাকে, আর সমস্ত সন্ন্যাসীর মুখ গলে গিয়ে ভয়ের আর্তনাদে ছড়িয়ে পড়ে গুহা জুড়ে। মাধবীলতা চিৎকার করে বলে, মিলন, এক্ষুনি তুই এই তান্ত্রিক রক্তবলয় ভেঙে ফেল। আমার রক্ত যেখানে পড়েছিল সেখানে পবিত্র জল ঢাল। মিলন দৌড়ে গিয়ে মূর্তির সামনে রাখা একটা চরণ পাথরে এক লাল দাগ দেখতে পায়। চিৎকার করে সে পবিত্র জল ঢালে, আর গুহা গম গম করে ওঠে। মাটির ভেতর থেকে চিৎকার, কান্না, থরথরনি, আর এক জ্বালামুখের মতো আগুন ফেটে বেরিয়ে আসে। রাজা চিৎকার করে বলে, আমি ছিলাম, আমি আছি,
আমি আবার ফিরব। তন্ত্রকূপ ধ্বংস হলেও আমার আত্মা চিরন্তন। ভূমিকম্পের মতো কম্পন হয়। মিলন প্রাণপণে ওপরে উঠে আসে। তার পিছনে গুহা ধসে পড়ে। কূপে আগুন জ্বলে ওঠে। একটা রক্তরাঙা ধোঁয়ার ছায়া আকাশে উড়ে যায়, আর মাধবীলতার আত্মা শান্ত কণ্ঠে বলে, এই হলো শেষ। তন্ত্রকূপ এখন ইতিহাস। মিলন রাজপ্রাসাদের ধ্বংসস্তূপের বাইরে দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি কিন্তু তৃপ্তি। আকাশ লাল থেকে নীল হচ্ছে, আর সে জানে মৃত্যুর পরেও কোনো রাজ্যের ইতিহাস থেমে থাকে না, কারণ সেই ইতিহাস ঘুমায় না, শুধু অপেক্ষা করে। মিলন ফিরে আসে রাজপ্রাসাদের সবচেয়ে পুরনো অংশে, যেখানে আছে মৃত রাজকন্যার ঘুমঘর। লোককথায় শোনা যায়, রাজা চন্দ্রনারায়ণের সবচেয়ে প্রিয় মেয়ে, দাসী মাধবীলতার সবচেয়ে কাছের মানুষ, সে আজও ঘুমায় এক অভিশপ্ত ঘরে। ঘরটি পরিত্যক্ত, কিন্তু এখনও রাজার সময়ের সোনালি ঝলমলে আসবাব, মেঝেতে নরম গদি, আর দেয়ালে চিত্রকর্ম যেখানে রাজকন্যার ছবি আঁকা। কিন্তু ছবিটা অস্পষ্ট, চোখগুলো যেন জীবন্ত। মিলন ঢুকতেই হাওয়ায় যেন এক টান পড়ল। একটা মৃদু সুর বাজতে থাকে, যা মাধবীলতার কণ্ঠস্বর মনে হয়। রাত যখন গভীর হয়, মিলন ঘুমঘরের মধ্যে এক নিঃশব্দ কোণে বসে থাকে। হঠাৎ ঘরের চারপাশে ধোঁয়া জমে ওঠে, আর সামনে ভেসে ওঠে এক শ্বেতসারিণী রাজকন্যার ছায়া। তার চোখে নীরব কষ্ট, মুখে বিষাদের ছায়া। সে বলে, আমি ছিলাম একসময় সুখী, কিন্তু রাজা চন্দ্রনারায়ণের লালসার শিকার। আমার ঘুম অভিশপ্ত, চিরতরে বন্দী। ছায়া রাজকন্যা জানায়, সে চেয়েছিল রাজ্যের শান্তি, কিন্তু তার প্রাণের শোক আর রক্তের অভিশাপ তার শান্তি বাধা দিয়েছে। মিলন, তোর মধ্যেই আমার আত্মার ফেরার আশা। আমার স্বপ্ন পূরণ হবে যখন তুই আমার শেষ শপথ পালন করবে। মিলন ঘুমঘরের মেঝেতে দেখতে পায় এক প্রাচীন তালা, যা খুলতে হবে রাজকন্যার শেষ শপথের জন্য। শপথের জন্য দরকার ছিল এক বিশেষ মন্ত্র, যা মাধবীলতা তাকে গোপনে শিখিয়েছিল। মিলন ধীরে ধীরে মন্ত্র পাঠ শুরু করে। ঘরটা আলোয় ঝলমল করতে থাকে, আর রাজকন্যার ছায়া ধীরে ধীরে আলোকিত হয়। তার মুখে হাসি ফুটে ওঠে। তুই বাঁচলে আমি মুক্তি পেলাম, রাজ্যের অভিশাপ শেষ হল। মিলন ঘুমঘর থেকে বেরিয়ে আসতেই দেখতে পায় গ্রাম ঘুরে এসেছে জীবনের আলো। অতীতের সব ভয় দূর হয়েছে। সে জানে রাজকন্যার ছায়া শান্ত হয়ে গেছে, এবার রাজ্যের শান্তি সত্যিই ফিরে এসেছে। রাজার দাসীর গল্প এখানেই শেষ নয়, এটি শুরু এক নতুন জীবনের, যেখানে অতীতের ছায়া থেকে মুক্তি পাওয়া যাবে। বন্ধুরা, রাজার দাসী গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের জন্য এত কষ্ট করে গল্প তৈরি করি, অথচ আপনারা সাবস্ক্রাইব করেন না। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।